সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন দিনে নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান, আর আমাদের সঙ্গে আছেন একজনই অতিথি, সবারই পরিচিত এই মুহূর্তে, সাথীরা জাকির জেসি। সদ্যই নারী এশিয়া কাপ আম্পায়ারিং করে এসছেন এবং ফাইনালের আম্পায়ার ছিলেন, শ্রীলঙ্কার প্রথম চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী তিনি। তার সঙ্গে কথা বলবো, জেসির এশিয়া কাপ অভিজ্ঞতার কথা শুনবো। আপনারাও চাইলে অংশ নিতে পারবেন। সাথীরা জাকির জেসি আছেন আমাদের সঙ্গে, জেসির এশিয়া কাপ অভিজ্ঞতা আমরা শুনবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। সাথীরা জাকির জেসি, প্রথমে অভিনন্দন আপনাকে, একটা সফল টুর্নামেন্ট শেষ করে আসলেন। সাফল্য আমরা হয়তো বা বাইরে থেকে দেখছি যে আপনার ডিসিশনগুলো মোটামুটি নিখুঁত নির্ভুল, তেমনটাই। আপনি এটার রিয়াকশনটা ভেতর থেকে কেমন পাচ্ছেন, এসিসির থেকে, অন্য দেশগুলোর কাছ থেকে, কিংবা আপনি আপনার নিজের মূল্যায়নটা নিজে কিভাবে করেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা টুর্নামেন্ট হয়েছে আমার জন্য, স্বপ্নের মতো, যেটা কখনো চিন্তাও করিনি যে এশিয়া কাপে আম্পায়ারিং করাটাই আমার জন্য বড় ব্যাপার। সেখানে প্রথমে গিয়ে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয়েছে, সবথেকে বড় ম্যাচ। এই ম্যাচটা মনে হয় ওয়ার্ল্ডের সবথেকে কঠিন ম্যাচগুলোর মধ্যে একটা থাকে। সেই ম্যাচটা ভালো হওয়ার পরেই সবাই আসলে বুঝতে পেরেছে যে আমার ক্যালিভারটা কি। মানে স্বাভাবিক 8 জন আম্পায়ারের মধ্যে 7 জনই এর আগের এশিয়া কাপটা করেছে, আমি একমাত্র নতুন আম্পায়ার। সেই হিসেবে তো একেবারেই জুনিয়র। এবং সত্যি কথা বলতে গেলে গত 2 বছর আগে বাংলাদেশে যে এশিয়া কাপটা হয়েছে, এদের আম্পায়ারিং দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমি আম্পায়ারিং করব। এবং 2 বছরের মধ্যে সেই জায়গায় গিয়ে ওদের সাথে কম্পিট করে একদম ভালো জায়গায় যাওয়াটা আমার জন্য ডিফিকাল্ট ছিল, বাট আমি হার্ডওয়ার্ক করেছি এর জন্য। তো যদি নিজের মূল্যায়ন বলি, আমি বলবো যে আমি যতটুকু আশা করেছি তার থেকে ভালো করেছি। আমি আশাও করিনি যে এত ভালো হবে এশিয়া কাপটা। আম্পায়ারিং করতে গেলে কেউ কিন্তু আগে থেকে বলতে পারে না যে আজকের দিনে কি হতে চলেছে আপনার সাথে, বা কোন ডিসিশনটা নিয়ে আপনাকে বিপদে পড়তে হতে পারে। আল্লাহর রহমতে আমার জন্য হয়তো বা দিনগুলো সহজ গেছে। ফাইনালে কথা যদি বলি, যতগুলো আপিল আমি পেয়েছি এলবিডব্লিউর বেশিরভাগই 99% সব লেগ স্টাম্পের বাইরেই পিচ আপ করেছে। ডিফিকাল্ট ছিল, বিশেষ করে যখন শ্রীলঙ্কানরা আপিল করে তখন 11 জন প্লেয়ার তো না, মাঠের 10-15 হাজার দর্শক সহ একসাথে সবাই আপিল করে। সেই আপিলটাকে নাকচ করে দেয়া ওই মুহূর্তে। এবং ইন্ডিয়ানদের একটা প্রেশার সবসময়ই থাকে, সবাই জানে যে কোনো আম্পায়ারের কাছে আপনি জিজ্ঞেস করবেন, বলবে যে ইন্ডিয়া টিমের আম্পায়ারিং করা সব থেকে কঠিন, হারমনপ্রীত কৌরকে কন্ট্রোল করা সব থেকে কঠিন। এবং আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি এখন পর্যন্ত ইন্ডিয়ার 12টা ম্যাচ করে ফেলেছি। আমার মনে হয় ইন্ডিয়ান আম্পায়াররাও এত বেশি ওদের ম্যাচ করেনি। সব থেকে প্রেশার টিমটার সাথে আমি মনে হয় বেশি করেছি, যার কারণে প্রেশারটা হ্যান্ডেল করতে পেরেছি। নিজের দিক থেকে আমি বলবো যে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি এবং ভালো করেছি। এসিসি থেকে, বিসিবি থেকে, আমার সব থেকে ভালো লেগেছে যে আমার ফাইনাল ম্যাচটা বিসিবির সবাই আম্পায়ার্স ডিপার্টমেন্টে বসে দেখেছে, একসাথে দেখেছেন এবং সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। অফিস ছুটি হয়ে গেছে, বাট আমার খেলাটা দেখেছেন। আমি সবার কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি, আর এসিসি তো অবশ্যই খুব ভালো ফিডব্যাক পেয়েছি। দেখেন না, যারা আম্পায়ারিং করছে এশিয়ার বেস্ট আম্পায়াররা, এবং ওয়ার্ল্ডেও হচ্ছে ওরা একটা ভালো পজিশনে আছে, নিউট্রাল আম্পায়ার হিসেবে কাজ করছে। ওদের সাথে কম্পিট করে একটা ভালো জায়গায়, খুব ভালো জায়গায় আসতে পেরেছি, যেটা এসিসি আমাকে বলেছে, বিসিবি থেকেও বলেছে। তো সেটা আমার জন্য মনে হয় যে অনেক বড় একটা প্রাপ্তি। যেটা আপনি বলছিলেন যে মাত্র 2 বছর আগে আপনি আম্পায়ারিং করার একটা স্বপ্ন দেখেছিলেন, সে তো আমি দেখছিলাম যে আপনি বলেছেন ওই এশিয়া কাপ কে ঘিরে আপনি এই এশিয়া কাপের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু এই এশিয়া কাপ শেষে আবার নতুন কোনো স্বপ্ন কি শুরু হয়েছে? স্বপ্নের তো আসলে শেষ নেই। যখন থেকে আম্পায়ারিং আমি শুরু করেছি তখন থেকে আমি স্বপ্নটা বড় দেখাই শুরু করেছি, যে প্রত্যেকটা প্লেয়ার হিসেবে একটা স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ খেলা। সেটা আমি করতে পারিনি, মানে ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি। ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিলাম, 18-এ ছিলাম, বাট ওয়ার্ল্ড কাপটা খেলতে পারিনি। তবে এখন স্বপ্ন দেখি যে আমি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করবো। মানে ওয়ার্ল্ড কাপে থাকাটাই বড় কথা, সেটা আপনি প্লেয়ার হিসেবে থাকেন, আম্পায়ারিং করেন, এটা যে একটা বড় অপশন, এটা আমার মাথায় কখনোই ছিল না। সো এশিয়া কাপ যেটা আমি আমার প্লেয়ার জীবনে, আমার প্রথম এশিয়া কাপ 2008-এ শ্রীলঙ্কায় খেলেছি, ডাম্বুলা একই মাঠে খেলেছি। ঠিক ওই একই মাঠে আমার এশিয়া কাপ আম্পায়ারিং হিসেবেও শুরু। এবং প্রথম যে এশিয়া কাপটা খেলেছি ওখানে দারুণ পারফরমেন্স করেছি, সেখানেও আমি টপে ছিলাম পারফরমেন্সে। তো সেখানে গিয়ে আমার এশিয়া কাপটা আসলে আম্পায়ারিংও খুব ভালো শুরু হয়েছে। এখন তো টার্গেট অবশ্যই
বিশ্বকাপ। তবে আমার টার্গেট আরও বেশি, আমি যেন আমার টার্গেট হচ্ছে আমি ওয়ার্ল্ডের সেরা আম্পায়ার হতে চাই। সেটা বিশ্বকাপ করি না করি, একটা বিশ্বকাপ করি দুটো করি সেটা পরের ব্যাপার, বাট আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করছি যেন ওয়ার্ল্ডের সেরা আম্পায়ারদের মধ্যে আমি একজন হতে পারি। যেন বাংলাদেশে সৈকত ভাই আজকে যেমন ডমিনেট করছে, সৈকত ভাই তো আমাদের সবার আইডল, বাংলাদেশের হয়ে এলিট প্যানেলে গেছেন, সেটা আমরা সবাই মানে কখনো স্বপ্নও দেখিনি যে বাংলাদেশের আম্পায়াররা এলিট প্যানেলে যাবে, সেটা তো সৈকত ভাই করে দেখিয়েছে। তাহলে আমার স্বপ্ন দেখতে তো দোষ নেই। না, অবশ্যই না। এবং আপনার স্বপ্ন পূরণের খুব সম্ভাবনাই সামনেই আছে। অক্টোবরে বাংলাদেশে দাঁড়িয়ে ওয়ার্ল্ড কাপ হবে এবং দেশের মাটিতে হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণ। নিশ্চয়ই সেই আশাটাও করছেন। এখনও জানি না, আমরা অফিসিয়ালি কোনো ডিসিশন আসেনি আইসিসির পক্ষ থেকে। না, আশা তো আছেই, সম্ভাবনাও আছে। এখন শুধু সময়ের ব্যাপার, দেখা যাক আইসিসির এখন আসলে আইসিসি ডিসাইড করবে কাকে নেবে না নেবে, কারণ বিশ্বকাপ তো অনেক বড় একটা মঞ্চ। সেই হিসেবে আমি এখনও অনেক নতুন, মাত্র 19টা ইন্টারন্যাশনাল ক্রিকেট আমার হয়েছে, যদিও আমি আম্পায়ারিং করেছি আরও অনেক লেভেলে, তারপরও তো কাগজে কলমে যদি দেখেন আমার 19টা ইন্টারন্যাশনাল হয়েছে। সেখানে আইসিসি চিন্তা করবেন যে একেবারে নতুন হিসেবে নেবেন কি নেবেন না, কারণ বিশ্বকাপের মঞ্চে তো অনেক কিছু দেখার বিষয় আছে। যদিও আমার এশিয়া কাপের ম্যাচগুলোতে সব ম্যাচ রিপোর্ট আইসিসিতে গেছে, আইসিসির ম্যাচ রেফারিরা কাজ করেছেন, আইসিসির কোচ আমাকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন, এশিয়া কাপটা পুরোটাই তিনি কাজ করেছেন আলাদাভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও অভি ভাই, মনি ভাই সবাই আমার সাথে কাজ করছেন। সবারই স্বপ্ন আসলে, এবং আমার শুধু স্বপ্ন না, আমার কোচ, আমার মেন্টর যে অভি ভাই আছে, ওনাদেরও তো স্বপ্ন আমি আম্পায়ারিং করি ওয়ার্ল্ড কাপে। তো সেটার জন্যই কাজ করছি, সম্ভাবনা আছে অনেক বেশি, এখন দেখা যাক যে কি হয়। এত বেশি নারী আম্পায়ার কি আছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে আম্পায়ারিং করার মতো, মানে কোয়ালিটি সম্পন্ন আমি যদি জিজ্ঞেস করি? দেখেন, যারা আইসিসি প্যানেলে আছে তারা তো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন আম্পায়ার। এখন আইসিসি যেটা করে যে ভাগ করে দেয়, যে একটা আম্পায়ারকেই দিয়ে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ করাচ্ছে, তাকে দিয়ে সিনিয়র ওয়ার্ল্ড কাপ করাচ্ছে, তা করে না। যাকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দিচ্ছে তাকে আন্ডার-19ই দিচ্ছে, যারা একটু বেটার বা বেস্ট আম্পায়ার তাদেরকে ওয়ার্ল্ড কাপ দিচ্ছে। সেটা যদি হিসেব করি, আম্পায়ার আছে, কারণ গত বছরও তো গত যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেখানেও শুধু নারী আম্পায়ারই আম্পায়ারিং করেছে। বাংলাদেশে একটা সুবিধা যেটা, যে বাংলাদেশের দুটো ভেন্যু, ঢাকা এবং সিলেট, সেখানে হয়তো বা আম্পায়ার একটু বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা আরও বেশি। আমি তো চাই বাংলাদেশ থেকে আমি একজন না দুজন আম্পায়ার যদি সুযোগ পাই তাহলে তো আরও ভালো হয়, যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা, সেই অ্যাডভান্টেজটা তো আমরা একটু নিতে চাইবই। অবশ্যই। আমরা একটু টুর্নামেন্টের দিকে যাই, যে এশিয়া কাপ, যেটা আপনাকে আরও স্পটলাইটে এনেছে কিংবা আপনার প্রতি আকর্ষণ বাড়িয়েছে মানুষের, যে আম্পায়ার হিসেবে বাংলাদেশেও একজন এমন আম্পায়ারিং করতে পারেন। টুর্নামেন্টের বেস্ট মোমেন্ট আপনার কোনটা, মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা না ফাইনালটা? প্রথমে এটা জানতে চাই, তারপরে কোন মোমেন্টটা সেটা জানতে চাই। প্রথমত শুরুতে ইন্ডিয়া পাকিস্তানটা আমার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, ফাইনালের থেকে বড় চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়া পাকিস্তান, কারণ এই ম্যাচটায় সবার নজর থাকে এবং দুটো দলই কেউ কাউকে ছাড় দিতে চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তাদের অ্যাগ্রেশন বলেন, টিমগুলোর যেটা বলেন, কোনো ভুলই তারা আসলে মাফ করতে চাইবেন না। আল্লাহর রহমতে কোনো ভুল হয়নি, প্রথম ম্যাচটা খুবই ভালো হয়েছে এবং সেখান থেকে আমার মনে হয় যে এসিসি এবং ম্যাচ রেফারিরা সেই কনফিডেন্সটা পেয়েছে যেন আমাকে ফাইনালে দিতে পারেন। আমি ফাইনালে ম্যাচ করব, আমি মোটামুটি সেমিফাইনালের আগে থেকেই আমার জানা যে আমি ফাইনালে ম্যাচ করছি। হ্যাঁ, ফাইনাল ম্যাচটা আরও ডিফিকাল্ট ছিল, কারণ হচ্ছে আমরা তো আম্পায়ারিং করেছি বহু জায়গায়, বাট এই যে পুরো স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে কখনো করিনি, এবং শ্রীলঙ্কান দর্শকরা একটা সেকেন্ডের জন্য চুপ থাকে না, সারাক্ষণ বাদ্যযন্ত্র বাজতে থাকে, সারাক্ষণ প্রত্যেকটা রানে তারা চিয়ার আপ করতে থাকেন, প্রত্যেকটা আপিলে তারা তাদের সাথে আপিল করেন। এবং সেটা শুরুতে যখন বলছিলাম যে 11 জন প্লেয়ার এবং সাথে এই 10-15 হাজার দর্শক একসাথে আপিল করেছে, সেটাকে নাকচ করে দেয়া একটা সাহসের ব্যাপার, এবং সেটা আমি করতে পেরেছি। এবং সব থেকে বড় সমস্যা যেটা, যে এত দর্শকের মাঝে আপনার ছোট্ট ছোট সাউন্ডগুলো, কট বিহাইন্ডের সাউন্ডগুলো, ব্যাট প্যাড হলে সেই সাউন্ডগুলো শোনা কিন্তু খুবই ডিফিকাল্ট। তবে আমি সেই শব্দগুলো শুনতে পেরেছি এবং আমি খুব এনজয় করছিলাম। আমি জানি না এই জায়গাটায় সবাই বলে যে এত দর্শকের মাঝে ফাইনাল ম্যাচটা করাটা প্রেশারের ব্যাপার, বাট আমি খুব খুব মজা পাচ্ছিলাম। আমি এখন 4 দিচ্ছিলাম, 6 দিচ্ছিলাম, দর্শকদের খুশি দেখে আমার কাছেও মনে হচ্ছিল যে হ্যাঁ, আমাদের দিন শেষে কাজ হচ্ছে আমরা আমাদের কাজটা করব, কে জিতলো কে হারলো সেটা নিয়ে তো আমাদের কোনো চিন্তা নেই। বাট হ্যাঁ, ইন্ডিয়া টিমও প্রচুর প্রেশার দেওয়ার চেষ্টা করেছে। যখন জামারিয়া আতাপাত্তুর এলবিডব্লিউর আপিল ছিল, আমি না করে দিয়েছি, হারমনপ্রীত কৌর পুরো রেগে গেছে, এসে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কেন আউট দিইনি। আমি সাথে সাথে বলে দিয়েছি লেগ স্টাম্পের বাইরে, এবং সাথে সাথে আমার পাশে দাঁড়িয়ে হারমনপ্রীত কৌর বড় স্ক্রিনে দেখাচ্ছে লেগ স্টাম্পের বাইরে। তখন আমি হারমানকে বললাম, হারমান দেখেছো? পরে এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করে বলছে, না ম্যাম, গুড ডিসিশন। সো
এই প্রাপ্তিগুলো আছে। আর মোমেন্টের কথা যেটা বললেন, ফাইনাল ম্যাচে একটা চামারি আতাবত বোলিং করছিল 2 ড্রপে, সেটা হচ্ছে স্মৃতি মান্ধানার কাছে গিয়েছে। ব্যাটে লাগার আগে আমি নো বল কল করেছিলাম ওই মুহূর্তটা। এটার জন্য সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ম্যাচ রেফারি থেকে শুরু করে এসিসি থেকে শুরু করে বাংলাদেশে যারা এসছে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ ওই মুহূর্তে অনেক সময় মাথা থেকে একটু সরে যায় যে 2 ড্রপের নোটা, এবং সেটা এই এন্ড থেকে জাজ করা, এবং ওই বলটা ক্যাচও হয়েছিল। কারণ ওই মুহূর্তে যদি আমি শুরুতে না দিতাম নো বল, শ্রীলঙ্কান দর্শক বা ধরেন দর্শকের অনেকেই কিন্তু জানেন না যে 2টা ড্রপ পপিং ক্রিজের আগে পড়লে নো বল। অনেকেই ভাবতো যে স্মৃতি হয়তো বা ক্যাচ তুলে দিয়েছে, ভারতের সাপোর্ট করার জন্য আম্পায়ার নো বল দিয়েছে, সেটা তো আসলে না। বলটা ব্যাটে লাগার আগে আমি নো বল দিয়েছি। আমি যদি বলি যে আমার আম্পায়ারিংয়ের বেস্ট পার্ট এটাই ছিল, এই জায়গাটা আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমার নিজের কাছেই ভালো লেগেছে যে আমি এত তাড়াতাড়ি জিনিসটা রিড করতে পেরেছি, এবং জিনিসটা খুবই ক্লিয়ার ছিল যে আমরা নিরপেক্ষ আম্পায়ারিং করেছি এবং ভালো আম্পায়ারিং করেছি। আম্পায়ার তো সবসময় সবাইকে সন্তুষ্ট করতে পারে না, মানে ডিসিশন পক্ষে না গেলে শত্রুর মতো হয়ে যায়, কিংবা এরকম কেউ হয়েছে যে কোনো ডিসিশনের এগেনস্টে, আপনি যেটা হারমানপ্রীতের কথা বলছিলেন, এরকম আর কোনো ঘটনা কি আছে যেটা মনে হয়েছে সন্তুষ্ট না, আপনি করতে পারেননি কিন্তু রিয়েল ডিসিশন? না, আমার কাছে এই এশিয়া কাপে এখন পর্যন্ত, হ্যাঁ আম্পায়ার হিসেবে তো বহু এরকম হয়তো বা ছোটোখাটো ঘটনা আছে, বাট এই এশিয়া কাপটা আমি বলবো যে আল্লাহর রহমতে আমি একদম পুরো এররলেস গেছে, যে কোনো ধরনের এরকম কোনো ডিসিশন হয়নি যেটা দিয়ে কেউ আমার উপর একটু হয়তো বা মন খারাপ করেছে, যে হয়তো বা ভেবেছে যে আম্পায়ার্স কলে হয়তো বা দিলেও পারতো বা না দিলেও পারতো। সেরকম কোনো চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়নি, এবং আমার দেয়া যে ডিসিশনগুলো সেটা প্রত্যেকটা ডিসিশন শতভাগ ঠিক ছিল এই এশিয়া কাপে। সো এর জন্যই আমি বলছি যে স্বপ্নের মতো একটা লিগ গেছে, যে এরকম সচরাচর হয় না। সো সেটা আমার জন্য গেছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এই জায়গাটা। রিভিউ থাকলে কি আসলে একটু প্রেশার বেশি থাকে নাকি আম্পায়ারদের? রিভিউ ডিসিশনগুলো যখন থাকে যে রিভিউ নিতে পারে, এই ডিসিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে, তখন কি একটু মেন্টালি কোনো প্রেশার কাজ করে? আমার কাছে মনে হয় রিভিউ থাকাতে আম্পায়ারদের জন্য আর ভালো হয়ে যায়, যে আম্পায়াররা তো অনেক সময় যে ভুল করে না তা না, মিস্টেক হয়ে যেতে পারে, সেটাকে শুধরানোর একটা সুযোগ থাকে। বা অনেক সময় দেখা গেল যে ভুল করে দিয়েও দিল, সেটা যদি রিভিউ থাকে তাহলে হয়তো বা সেটাকে শুধরানোর সুযোগ থাকে। কারণ আমাদের আম্পায়ারিংয়ে একটা কথা থাকে যে আপনি 100টা অপরাধীকে হয়তো বা ছাড় দিতে পারেন, বাট নিরপরাধীকে কিন্তু আপনি শাস্তি দিতে পারেন না, সেটা সব জায়গায় থাকে। যে একটা ব্যাটার নট আউট, তাকে আমরা আউট দিয়ে দিলাম, তার মানে কি তাকে শাস্তি দেওয়া হয়ে গেল, সেটা যেন না হয়। জেনে শুনে ভুল তো কেউই করে না, বাট রিভিউ থাকলে অনেক সুবিধা আম্পায়ারদের জন্য, যে ভুল করার কোনো অপশন নেই বা কারো মনে কোনো ক্ষোভ থাকার অপশন নেই। আপনাদের যদি ডাউট মনে হয় আপনি রিভিউ নিয়ে নেন, এবং আমি তো খুবই খুশি হই। ওভারটার্ন হলে কি খুশি হন? মানে সেটাই আমি বলতে চাই, ওভারটার্ন হলে তখন রিভিউ থাকলে আমি খুব খুশি হই। আমি একটু লিজেন্ড লিগে যাই। ক্রিস গেইলের যখন আমি এলবিডব্লিউ দিয়েছিলাম, আমি জানি 100% আউট, এবং কিন্তু আমি চাইছিলাম যে ক্রিস গেইল যেন রিভিউ নিক, কারণ আমি জানি তো আমি ঠিক, এবং যখন রিভিউটা আমার পক্ষে আসে তখন তো ভালো লাগে। ওভারটার্ন হলে মন খারাপ না, একটু তো মনে হয় যে হ্যাঁ আমি ভুল করে গেলাম, বাট আপনি দেখেন যে রিভিউটা যদি ওভারটার্ন করতে হয়, সেখান থেকেও কিন্তু আমাদের শেখার পয়েন্ট আছে, যে তাহলে আমি কোন জায়গাটায় ভুল করেছি, যে আমি এটা যে দিয়েছি আউট, তার মানে এই জায়গাটা আমি ভুল করে গিয়েছি দেখে আউটটা হয়নি। শেখার তো কোনো শেষ নেই। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম জেসির এশিয়া কাপ অভিজ্ঞতা নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাথিরা জাকির জেসি, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, কিন্তু বর্তমানে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছেন দেশে বিদেশে। এশিয়া কাপ ফাইনাল পরিচালনা করেছেন এইবার নারী এশিয়া কাপের। জেসি, কথা বলছিলাম যে শ্রীলঙ্কায় মানে আপনার অনেকেই যারা সতীর্থ ছিলেন তারা খেলছেন, কিংবা যাদের আপনি বেড়ে উঠতে দেখেছেন তারা খেলছেন এখন, তাদের বিরুদ্ধে আম্পায়ারিং করা, সেটা নিজ দেশেরই হোক কিংবা অন্য দেশেরই হোক, মানে অন্যরকম ফিলিংস কাজ করে নাকি আসলে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে কোনো অন্যরকম কোনো মত কাজ করে? না, আমি যখন আম্পায়ারিং করি তখন আমি কাউকেই দেখি না যে কে খেলছে, সত্যিকার কথা। সেটা আমার মেয়েও যদি কখনো খেলে আমি কখনো দেখবো না। আমার এই জিনিসটা কখনোই কাজ করে না। আমি কখনোই দেখি না যে কে খেলছে না খেলছে, দেখি যে আমি আসলে একজন ব্যাটার একজন বোলার বোলিং করছে, আমি আমার ডিসিশনগুলো দিই। হ্যাঁ, তবে একটা জিনিস ভালো লাগে যে আমি যাদের সাথে খেলেছি, যেমন চামারি আতাপাত্তুর কথা বলতে পারি, যে আমার ফার্স্ট এশিয়া কাপেও আসলে আমি ওর সাথেই খেলেছি। সে আতাপাত্তু এখনও খেলছে এবং এবার এশিয়া কাপ জিতেছে। আমার কাছে একটা জিনিস, হ্যাঁ টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছে, এবং একটা সময় এসে আমাকে বলছিল যে তুমি আমার জন্য লাকি, কারণ ওর হায়েস্ট রানটা করেছে 119, যেটা ওর ইন্ডিভিজুয়াল হায়েস্ট, তারপর এশিয়া কাপটা জিতলো। সব কিছু মিলিয়ে ভালো লাগে যে আমি এখানে এই যারা খেলছে অলমোস্ট প্রত্যেকটা টিমের সবার সাথে আমি ক্রিকেট খেলেছি, এবং ওরা আমাকে অনেকে এসে আসলে ম্যাম বলে, অনেকে একসাথে খেলেছি যারা আমার নাম ধরে ডাকে, তারা অনেক সময় হেজিটেট করে যে আসলে কি বলবে।
আমি বললাম যে ইটস ফাইন, তুমি আমার নাম ধরে ডাকো, এখানে মানে ম্যাম বলা বা নাম ধরে ডাকাতে কোনো কিছু তো যায় আসে না। আমি আমার কাজ করছি, ওরা ওদের কাজ করছে। তবে ভালো লাগে যে ওদের সাথে খেলেছি, এবং যার কারণে মনে হয় আমার অ্যাকসেপ্টেন্স লেভেলটা আরও বেশি সবার কাছে, কারণ মোটামুটি সবাই আমাকে চিনে। সো এই জায়গাটা আমি হয়তো আরেকটু লাকি বলবো। আর আমি যেহেতু বহুদিন ওদের সাথে খেলেছি, আমি সবার সব কিছু মোটামুটি জানি, যে বোলারদের সুইং কতটুকু, কার বল কোন দিকে যায় না যায়, এই জিনিসগুলো, কারা একটু নো বলের বেশি নো বল দেয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের আম্পায়ার হিসেবে আগে থেকে জানা থাকলে সুবিধা হয়, যে কার দিকে একটু এক্সট্রা ফোকাস দিতে হবে। সো এই জিনিসগুলো আমার জন্য আরেকটু সহজ হয়ে গেছে। বাংলাদেশের ম্যাচ করাও কি একই রকম লাগে আপনার জন্য? বাংলাদেশের ম্যাচ করা তো আমার কাছে মনে হয় যে সব থেকে কঠিন। না আসলে যেই দেশের সেই দেশের ম্যাচ করা সব থেকে কঠিন। এখন আম্পায়ারদের কাজটা এমন যে থ্যাঙ্কসলেস একটা জব, আপনি যতই ভালো করেন না কেন, দিন শেষে কেউ না কেউ আপনার ভুল বের করবে যে হ্যাঁ এই কাজটা ঠিক করেনি। ম্যাচ জিতলে নিজেদের যোগ্যতায়, ম্যাচ হারলে আম্পায়ারদের দোষ, এরকম হয়ে যায়। অনেক আমরা এরকম দেখেছি। বাংলাদেশের ম্যাচ করা কঠিনও বলবো, সহজও বলবো। যে সহজ এক অর্থে যে সবাইকে আমি চিনি, সবার সাথে আমি গত বছরও খেলেছি, 2023-এও খেলেছি। আবার কঠিন যেটা যে ভুল হতে পারে অনেক সময়, বাংলাদেশের বিরুদ্ধে যদি কখনো কোনো ডিসিশন চলে যায়, সেটা অবশ্যই মানে নিজের ইচ্ছায় কখনো চায় না, তখন হয়তো বা অনেকে বলে বাংলাদেশের আম্পায়ার বাংলাদেশের বিরুদ্ধেই দিচ্ছে। তো এই জিনিসগুলো হয়তো বা থাকে, মাথায় কাজ করে, অনেক সময় প্রেশারটা বেশি কাজ করে। আমি তো সবথেকে বেশি প্রেশার ফিল করি বাংলাদেশের ম্যাচ করতে, মানে ইন্ডিয়া পাকিস্তানের থেকেও বেশি বাংলাদেশের ম্যাচ করা আমার কাছে। এবার আমরা শুনছিলাম যে যদি বাংলাদেশ ফাইনালেও যেত তাহলেও আপনি আম্পায়ারিং করতে পারতেন। এবার এসিসি তার নিয়ম চেঞ্জ করেছে যে বেস্ট আম্পায়ারদের কি দেবে, এরকমটা কি সত্য? হ্যাঁ, এরকমটাই ঠিক, এরকমটাই কথা হয়েছে। কারণ আমি যখন সেমিফাইনালের আগেই যখন আমাকে এসিসি থেকে জানানো হয়েছে, তখনই আমাকে বলা হয়েছে যে তুমি ফাইনালে আম্পায়ারিং করবে। সেটা বাংলাদেশ ফাইনালে যাক, বাংলাদেশ ফাইনালে না যাক, তখনই আসলে এটা ঠিক ছিল যে আমি ফাইনালে আম্পায়ারিং করব। শুধু আমরা অপেক্ষা করছিলাম কনফার্মেশনের জন্য। সেমিফাইনালে আমাকে দেওয়ার আগে বলছিল যে তুমি টিভি আম্পায়ারিং করছো এই ম্যাচে, যেহেতু বাংলাদেশের ম্যাচে অন্যটি আম্পায়াররা আছে। তবে ফাইনালে ওরা এবার ডিসিশন নিয়েছে যে বেস্ট আম্পায়ারদের কি দিবে। তবে সেই হিসেবে আমি আসলে পেয়েছি। তবে শেষ মুহূর্তে পাকিস্তানি আম্পায়ারকেও যেহেতু দিয়েছে, যেহেতু ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একজনকে দিতে হতো, তখন দেখা গেল যে হয় ইন্ডিয়ান না হয় শ্রীলঙ্কার একটা সুবিধা পেত, সেই হিসেবে পাকিস্তানি আম্পায়ারকে দিয়েছে। এক কথায় জানতে চাই যে এক্স ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পারফরমেন্স আসলে কেমন দেখলেন? মানে এক কথায়, আমাদের সময় একদমই নেই। সেমিফাইনালটা দেখে হতাশ হয়েছি, বাট তার আগে যেই ম্যাচগুলো খেলেছে, মাঝখানে দুটো ম্যাচ ভালো খেলেছে। আমার বিশ্বাস যে বাংলাদেশে আরও ভালো ক্রিকেট খেলতে পারে, তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারেনি। ধন্যবাদ আপনাকে সাথীরা জাকির জেসি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার জন্য শুভকামনা। বিশ্বকাপের মঞ্চে আপনাকে দেখার অপেক্ষায় রইলাম আমি এবং পুরো বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।